কিছুক্ষণে ফোন রেখে ওয়াশরুমে গেল হাত ধুতে। অরিত্রিকা এলোমেলো চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিল। বিড়বিড় করে বলল, আজ তো কপাল ভালো রে অরিত্রিকা, দুইবার সিংহর কবলে পড়লি, দুইবার বাঘিনীর কবলে পড়লি, তাও সহি সালামতে বেঁচে আছিস। হে খোদা, আর কোনোদিন ওই আস্ত বদ মানুষটার সামনে আমাকে ফেলো না। আই প্রমিস, আজ থেকে আমি ভালো হয়ে যাব। অরিন হাত ধুয়ে এসে বসে খাবার প্লেট হাতে ভাত মাখালো। অরিত্রিকা কম্বল একপাশে সরিয়ে দিয়ে লক্ষ্মীর মেয়ের মতো বসলো। অরিত্রিকা হা করতে অরিন ভাত খাইয়ে দিল। ভাতের পরিমাণ এতটাই বেশি ছিল যে অরিত্রিকা ঠিকঠাক মতো চিবোতে পারছে না। বেজায় চটেছে সে। বিরক্তির সহিত বলে, এখনো বিয়ে, সংসার, লাদা বাচ্চা পালা, বরের সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করা কোনোটাই হয়নি আমার। আর তুই আমাকে এসবের আগে আমাকে পটল তোলাতে চাইছিস? অরিন কপাল কুঁচকে বলে, মানে? এত ভাত একবারে কোন ছাগলে দেয়? ভাত কমিয়ে দে। এটা বললেই হতো। আমি তো আমার সংসার নিয়ে টেনশনে থাকি, এবার তোর সংসার নিয়েও টেনশন হচ্ছে। আদৌ তুই বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবি না? মানে খাইয়ে দেওয়ার ছিঁড়িটুকুও নেই, তাই জন্য বললাম আর কি। অরিত্রিকা, অরিনের রাগান্বিত চিৎকার শুনে অরিত্রিকা ভাত খেয়ে হা হা করে হাসতে লাগলো। অরিন রেগে মেগে অস্থির হয়ে মাখানো ভাতের দোলা মুখে পড়ে দিল। অরিত্রিকার হাসি বন্ধ হয়ে গেল। কটমট করে অরিনের দিকে তাকিয়ে কিছু না বলে এক হাতে ফোন টিপতে লাগলো। গভীর মনোযোগে ফোন টিপতে ব্যস্ত অরিত্রিকা। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসে। দুবার কল ইগনোর করলেও এবার বিরক্ত নিয়ে কল রিসিভ করে। ভাত চিবোতে চিবোতে ঝাঁঝালো কণ্ঠে বলে, হ্যালো, কে? ফোনের ওপার থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। অরিত্রিকা বেশ কয়েকবার জিজ্ঞেস করলো, তবু উত্তর নেই। অরিন অরিত্রিকাকে ভাত খাইয়ে দিয়ে জিজ্ঞেস করলো কে। অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারা করলো জানে না। অরিত্রিকা মুখ ভর্তি খাবার নিয়ে ভ্রু কুঁচকে ফোনে বলে, এই আপনি কে বলুন তো? হ্যাঁ, নয়তো কল কাটলাম। অযথা বিরক্ত করার কোনো মানে হয়? ফোনের অপর পাশ থেকে এক গরু গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। আমার না হওয়া বিবিজান, আমি আপনার এমপি সাহেব বলছি। অরিত্রিকার মুখ থমকে গেল। চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে। ভেতরে ভেতরে কেমন শিউরে উঠলো, তবুও নিজেকে সামলে আবারও গরম মেজাজে বলে, কোন দেশের এমপি বলছেন? আর আপনি আমাকে বিবি জান বলছেন কেন? অপর পাশ থেকে ঠান্ডা কণ্ঠে উত্তর এলো, রাজশাহী 1 আসনের এমপি। আর আপনাকে কেন বিবিজান বলেছি সেটার উত্তর আপনার চেয়ে ভালো আর কেউ জানে না। অরিত্রিকার মুখের খাবার প্রায় গলায় আটকে গেল। ভাতের কর্ণটুকু গিলে নিতে গিয়ে কাশতে কাশতে বিড়বিড় করে আওড়ালো, শারহান ভাই। সারহান থেকে কল করেছে। বুঝতে পেরে অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। গলায় কথা আটকে গেল। তড়িঘড়ি করে কান থেকে ফোন নামিয়ে নাম্বার দেখে। নাম্বারটা অপরিচিত হলেও কণ্ঠস্বর পরিচিত। তার নাম্বার কিভাবে পেল সারহান ভাই? ভাবতেই পিলে চমকে ওঠে তার। তটস্থ ভঙ্গিতে কল কাটতে কি তাড়াহুড়োতে একবারে ফোন বন্ধই করে দিল। ভার্ত চেহারায় অরিনের দিকে তাকা। অরিন অরিত্রিকার এমন আচরণ দেখে একটু ভয় পায়। বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কে কল দিয়েছে? শারহান ভাই, আপু আমি শেষ। অরিত্রিকা ভয়ের চোটে বিছানায় গুটিসুটি মেরে বসে। তার চোখে বারবার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছে। মনে মনে অস্থির হয়ে ভাবে, এই সিম তো একদম নতুন, কেউ জানে না এটা, শুধু বন্ধু মহল আর বাড়ির লোক। তাহলে উনি জানলেন কিভাবে? হঠাৎ মাথায় ঝটকা লাগার মতো একটা কথা মনে পড়ে। কয়েকদিন আগে ভার্সিটিতে চিরকুট লেখার সময় রুহান তাকে জিজ্ঞেস করেছিল। কোন নাম্বার দেব? রিকা তখন ব্যস্ততার মধ্যে বলেছিল, তোর যেটা ইচ্ছে সেটা দে, আমার কি সময় আছে এসব দেখার? মনে হতে অরিত্রিকা থ মেরে গেল। নিজেকে কষে একটা ধমক দিল মনে মনে। শালা রুহানের বাচ্চা, তার মানে এই শয়তান আমার নাম্বারটাই দিয়েছিল। এই ধারণা আসার সাথে সাথে তার রাগে হাত পা কাঁপতে শুরু করলো। কিন্তু রাগের চেয়েও ভয়ের অনুভূতিটা বেশি প্রভাব ফেলেছে এখন। এইভাবে ফাঁসিয়ে দিল আমাকে। ভাবতেও অরিত্রিকার চোখে পানি এলো। তার এই মুহূর্তে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে বাচ্চাদের মতো হাউমা করে কাঁদতে ইচ্ছা করছে। রুমের নিস্তব্ধতা এতটাই গভীর যে সে শুধু জানলা দিয়ে আসা হাওয়াটাই শোষো শব্দই শোনা যাচ্ছে। মেরুন রঙের জানলার পর্দাগুলো থেমে থেমে দুলছে। দক্ষিণ দিকের ডিভানের উপর আয়েসি ভঙ্গিতে বসে আছে সারহান। তার শক্তপোক্ত সুঠাম দেহি, প্রশস্ত নগ্ন শরীরে
ছড়িয়ে থাকা পানির বিন্দুগুলো ল্যাম্পপোস্টের হলদে আলোয় মুক্তের দানার মতো ঝলমল করছে। কালো ট্রাউজারের ভাঁজের উপর রাখা লম্বা পা আর পেছনে হেলে বসার ভঙ্গি আর অভিজাত ব্যক্তিত্ব নির্লিপ্ততাকে আরও প্রকট করে তুলেছে। ভেজা এলোমেলো চুল থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে, শ্যামলাটের প্রশস্ত লোমশ বুকে মিশে যাচ্ছে। জানুয়ারির হাড় কাঁপানো শীতও তার কঠিন শরীরকে স্পর্শ করার সাহস পাচ্ছে না। তার বাদামি চোখের দৃষ্টি ভয়ঙ্কর রকমের তীক্ষ্ণ। এক হাতে ফোন ধরে রেখেছে, তবে তার চোখ স্থির হয়ে আছে ফোন স্ক্রিনে ভেসে থাকা অপরিচিত নাম্বারের দিক। তীক্ষ্ণ নজরে সেই নাম্বারটাকে পর্যবেক্ষণ করতে করতে গাঢ় অভিব্যক্তি ফুটে উঠল মুখে। তার ঠোঁটের এক পাশ দিয়ে ক্ষীণ বিদ্রুপাত্মক হাসি ছড়িয়ে পড়ে। পায়ের উপর পা তুলে পিঠ ডিবানের গদিতে ঠেকিয়ে আরো আয়েসি ভঙ্গিতে হেলান দিল সারহান। ফোন স্ক্রিনের আলো তার তীক্ষ্ণ মুখাবয়কে আরো রহস্যময় করে তুলল। সারহান আঙ্গুল দিয়ে ফোন ঘুরিয়ে নেয়, মনে মনে সম্ভিত সে। একটা অচেনা মেয়ে তার সাথে বাজে ব্যবহার করলো ভেবেই তো মাথা গরম হয়ে আসছে। সে চুপচাপ মেয়েটার কণ্ঠ চেনার চেষ্টা করেছিল, কিন্তু আওয়াজটা অদ্ভুত ঠেকলো। মনে হচ্ছিল পাঁচমিশালি কণ্ঠ। যেহেতু অচেনা মেয়েটা তার সাথে হাইড অ্যান্ড সিক গেম খেলছে, খেলুক, সে শুধু গেমসটা অপারেট করবে আর খুব শীঘ্র খুঁজেও বের করবে। মেয়েটা যে তার কল পেয়ে প্রচন্ড ভয় পেয়েছে তাই স্পষ্ট বুঝেছে। আবারও কল দিল সেই নম্বরে, কিন্তু ফোন বন্ধ আসছে। তার মানে আতঙ্কিত হয়ে ফোন বন্ধ করেছে। ভেবেই উঠছে কোণে বাঁকা হাসি ফুটে উঠল সারহানের। সারহানের ফোন বাজছে, আবির কল দিয়েছে। সে অন্য সময় ভাবনা সাইডে রেখে কল রিসিভ করে, চোখ মুখ শক্ত করে ধীর কণ্ঠে বলে, ব্লাডি বাস্টার্ডকে পেয়েছিস? পেয়েছি। 4 নম্বর গোডাউনে উল্টো ঝুলে রেখেছে, অবস্থা খারাপ। এত কষ্ট না দিয়ে মেরে দে। আমার মনে হয় তোর একবার এই কুত্তার বাচ্চার সাথে মোলাকাত করা উচিত। সারহান শরীর এলিয়ে দিল রিফানে, সিরিয়াস ভঙ্গিতে বলল, তুই যেহেতু বলছিস তাহলে একবার মুখদর্শন করতে হয়। আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কয়টা মিটিং আছে? 3টা। সবগুলো ক্যান্সেল কর। মিটিংগুলো পরশুদিন ফিক্সড কর। ওকে। পেট থেকে কিছু বের করতে পেরেছিস? জানাটা শুধু বলেছে কেউ একজন 10 লাখ টাকার সুপারি দিয়েছে তোকে টপকে দেওয়ার জন্য। সারহান শব্দহীন হাসে, চল শক্ত করে বলে, নিজেকে আড়াল করে আমাকে আঘাত করেছে নয়ন তালুকদার, কাপুরুষ একটা। সারহান দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার মন অস্থির, শরীর একেবারে অবসন্ন। এত কাজের চাপের মধ্যে নিজের জন্য একটু সময় পায় না। শরীরের ক্লান্তি তাকে তীব্রভাবে আঘাত করছে, কিন্তু মন শান্তির কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাকে যখনই নিজের একান্ত সময় থাকা দরকার, তখনই নতুন দুশ্চিন্তা এসে ভিড় করে। আগামীকাল আবার নতুন মিটিং, সমাবেশ, আলোচনা একটানা চলতেই থাকে। এসব ভেবে তপ্ত শ্বাস ফেলে সে। পরিত্যক্ত গোডাউনের ভেতরে পরিবেশ সাধারণত খুবই নির্জন এবং গা ছমছমে হয়। চারপাশে ধুলো জমে আছে। গোডাউন দীর্ঘদিন বন্ধ অবস্থায় থাকায় বিদঘুটে গন্ধে বাতাস ভারী হয়ে আছে, আর ভেতরের পরিবেশ কেমন স্যাঁতস্যাঁতে। ছাদ থেকে ঝুলে থাকা মাকড়সা জাল এবং ভাঙা দরজার জানালার কারণে সূর্যের আলো খুব কমই প্রবেশ করছে। সকাল হয়েছে তো বোঝার উপায় নেই। বিদঘুটে গন্ধটা ধুলোমাটির সাথে পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে ভ্যাপসা পরিবেশের মিশ্রণ। একপাশে পুরনো মালপত্র বা ভাঙাচোরা বাক্স পড়ে অযত্ন অবহেলায় পড়ে আছে। পায়ের নিচে শুকনো পাতা, কাগজ, কাচের টুকরো দৃশ্যমান। পরিত্যক্ত গোডাউনের স্যাঁতস্যাঁতে পচা কাঠের গন্ধে ভরা অন্ধকারাচ্ছন্ন একটা ছোট্ট রুমের দেখা মিলছে। সেখানে একটা ভাঙাচোরা চেয়ারে একজন শক্ত মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে একজনকে। তার দেহ আর চেয়ারের সঙ্গে একাত্ম হয়ে গেছে। শরীরে শীতল বাতাসে ভেজা মাটির গন্ধ, দেয়ালের ফাটলে জমে থাকা শ্যাওলা আর ছাদ থেকে গড়িয়ে পড়া পানির ধারা পরিবেশকে গুমট করে তুলেছে। ব্যক্তির চেহারা অর্ধেক অন্ধকারে ঢাকা, তবে যা দৃশ্যমান তা খুবই ভয়ানক। ব্যক্তিটির ফোলা চোখ, ফেটে যাওয়া ঠোঁট আর মুখের পাশে জমে থাকা রক্তের শুকনো দাগ। কপাল বেয়ে মেঝেতে পড়ছে তাজা গরম রক্ত। মাথা নিচের দিকে হেলে পড়েছে, শরীর দুর্বল এবং নিস্তেজ। তার নিঃশ্বাসও ভারী হয়ে উঠছে, থেমে থেমে দীর্ঘশ্বাস নিচ্ছে। হাত পায়ের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ফুলে উঠেছে এবং তার আঙ্গুলগুলো মৃতের মতো নীলচে দেখাচ্ছে। শরীরের শার্ট ছেঁড়া, সেই ছেঁড়া অংশ দিয়ে শরীরের কালছাটে দাগ দেখা দিচ্ছে। কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে,
তার চোখের গভীরে তীব্র যন্ত্রণা স্পষ্ট ফুটে উঠেছে। বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে ব্যক্তিটি। এখান থেকে পালানোরও কোনো উপায় নেই। ব্যক্তিটি জানে সে গোডাউনে একা নয়, আরো কয়েকজন লোক আছে। তারাও গোডাউনের বাইরে অবস্থান করছে, শুধু সময় আর অপেক্ষা, যা এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। গোডাউনের মরিচিকা ধরা গেট খুলে প্রবেশ করলো সারহান। লোহার গেটের কর্কশ শব্দে কেঁপে উঠল ভেতরে থাকা বন্দী। তার পেছনে আবির এবং ইনান সহ আরো দুজন দেহরক্ষী অনুসরণ করে প্রবেশ করে ভেতরে। আশেপাশে না তাকিয়ে দাম্ভিকতার সহিত শানিত পায় এগিয়ে গেল চেয়ারে বাঁধা ব্যক্তিটির দিকে। ব্যক্তিটি কারো আসার আভাস পেয়ে দোল চোখে সামনের দিকে তাকায়। ক্ষীণ আলোয় চোখে পড়ে কালো শার্ট পরা সুঠামদেহী পুরুষালী অভয়। পেছনে মানুষগুলো চোখে পড়ল তার। ব্যক্তিটি জানে সে এমপি সারহান ইদায়াত চৌধুরীর কবজায় বন্দী। এতক্ষণ শান্ত থাকলেও অশান্ত হয়ে উঠল সে এখন। ভয়ে গলা শুকিয়ে এলো। এতটুকু জানে আজ তার জীবন শেষের পথে। মেহমুদ রইস, নয়ন তালুকদারের একান্ত বাধ্যগত সুপারি কিলার, গুড মর্নিং। সারহানের দৃঢ় শান্ত স্বর মেহমুদকে বিচলিত করে তোলে। আতঙ্কগ্রস্ত হয়ে নড়ে উঠল। দণ্ডায়মন মানবতার দিকে নির্জীব চোখে তাকিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে উত্তর দিল। গুড মর্নিং এমপি সাহেব। সারহান হাসলো। আবিরকে হাত দ্বারা কিছু একটা ইশারা করলো। আবির তৎক্ষণাৎ একটা চেয়ার এনে রাখলো সে স্থানে। সারহান শার্টের হাতা গুটিয়ে পায়ের উপর পা তুলে শরীর এলিয়ে বসলো। অতি শান্ত কণ্ঠে বলল, এমপি সারহান ইদায়াত চৌধুরীর খাতির যত্ন কেমন লাগলো? কোনো কিছুতে কম পড়েনি তো? মেহমুদ হকচকিয়ে উঠল। ভীতিগ্রস্ত ভঙ্গিতে বলল, আমায় মাফ করে দিন এমপি সাহেব, আর কোনোদিন এই ভুল করব না। সারহানের মুখশ্রী অস্বাভাবিক কঠোর হয়ে ওঠে, তবুও স্বাভাবিকভাবেই বলে, আমার প্রশ্নের উত্তর এটা নয় মেহমুদ রইস। আপনার খাতির যত্নের কোনো কমতি ছিল না। সারহান কখনো কারো খাতির যত্নের কমতি রাখে না। আমায় যেতে দিন এমপি সাহেব। মেহমুদ আকতি বিনতি করে বলে, কিন্তু সারহানের মন নরম হলো না, বরং চোয়াল শক্ত হয়ে এলো। অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে পুরুষালী পেশিবহুল ইস্পাত ধীর হাত দ্বারা মেহমুদের গলা চেপে ধরল। হিসিয়ে বলল, ইউ ব্লাডি বিচ, তোর সাহস কি করে হলো আমাকে শুট করার? তোর জন্য ফাইরোজ মরতে মরতে বেঁচেছে, এত বড় কাহিনী ঘটিয়ে বলছিস তোকে ছেড়ে দিতে? মেহমুদ রইসের জিহ্বা বের হওয়ার উপক্রম। চোখ দুটো উল্টো আসার জোগাড়। চোখ বেয়ে নির্গত হচ্ছে অশ্রুকণা। মুখভয়ে ফুটে উঠেছে মৃত্যুর ভয়। ছটফটিয়ে বলে, আমি আপনাকে শ্যুট করতে চাইনি, কিন্তু নয়ন তালুকদার আমাকে হুমকি দিয়েছিল আপনাকে না মানলে আমার ছোট্ট 5 বছরের মেয়েটাকে মেরে ফেলবে। আমার মেয়েটা এখনো ওই জানোয়ারের কাছে আছে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে কাজটি করেছি। সারহান মেহমুদের রইসের গলা ছেড়ে দিল। লোকটা ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কাশতে কাশতে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম প্রায়। সারহান আবিরকে আদেশ করে, মেহমুদ রইসের মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা কর, আর একে হসপিটালে অ্যাডমিট কর। হসপিটালে অবশ্যই আমার লোক সেট করে রাখবি। আবির মাথা নাড়িয়ে বলে। কাজ হয়ে যাবে। সারহান এক পলক মেহমুদ রইসের দিকে তাকালো। লোকটার বয়স 30-এর উপরে হবে হয়তো। উচ্চতা চলনসই, জীর্ণ শীর্ণ হ্যাংলা পাতলা শরীর, মুখভর্তি দাড়ি আর কপালের একপাশে ক্ষতের দাগ। লোকটার মুখে ফুটে উঠেছে একটু প্রশান্তির ভাঁজ। তা দেখে উষ্ঠ বাঁকিয়ে হাসলো সারহান। কাঠিন্যতা এনে বলল, সারহান ইদায়াত চৌধুরী এত সহজে তোকে ছেড়ে দেবে ভাবলি কি করে? আমার ফ্যামিলি মেম্বারের শরীরে বুলেট লেগেছে, মানে সেই বুলেট আমার শরীরে লেগেছে। আজ ছেড়ে দিচ্ছি বলে ভাবিস না তোর কার্যকলাপ মাফ করে দিয়েছি। আমার নজর একবার যার উপর পড়ে তার আয়ু নির্ধারণ আমি করি। মেহমুদ একদম স্তব্ধ হয়ে বসে রইল। তার গলার কাছে যেন কোনো শব্দ আটকে গেছে। ঠোঁট কাঁপলেও তা দেখে কোনো বাক্য বের হলো না। আবির আর ইনান অবাক দৃষ্টিতে সারহানের দিকে তাকিয়ে আছে। তারা দুজন ভাবতে পারছে না এত কিছুর পরও সারহান এতটা শান্ত কিভাবে। সারহানের পরিচিত রাগ, তীক্ষ্ণ প্রতিশোধ স্পৃহা তারা খুব ভালো করেই জানে, কিন্তু আজকের এই শীতল শান্ত স্বর এবং হাসি তাদের বিভ্রান্ত করছে। তারা একে অপরের দিকে একবার তাকালো। তাদের চোখে একই প্রশ্ন, এমপি সাহেব আজ কেন ধরে মেহমুদকে এভাবে খেলাচ্ছেন? তারা দুজনই মনে মনে ভাবছিল। আজও তো মেহমুদ রইসের শেষ দিন হওয়ার কথা,
তবে শারহান কেন এখনো দেরি করছে? সারহান ততক্ষণে তার হাতের আঙ্গুলগুলো একে অপরের সঙ্গে ফাঁসিয়ে রেখে আরেকটা ব্যঙ্গমাখা হাসি দিল। আবির মেহমুদ রইসকে কটাক্ষ করে বলে, কংগ্রেচুলেশনস মেহমুদ রইস, এই যাত্রায় শারহানের কবল থেকে বেঁচে যাওয়ার জন্য। ইনানও দাঁত কেলিয়ে বলে, শুভকামনা রইল তোর ভাঙাচোরা বেহুদা জীবনের জন্য। সারহান দুজনের দিকে সচল দৃষ্টি ফেলতেই তারা হকচকিয়ে চুপ হয়ে গেল। সারহান চেয়ার থেকে উঠে দাঁড়ায়, মেহমুদ রইসকে উদ্দেশ্য করে বজ্র কণ্ঠে হুঙ্কার ছাড়ে, শুধুমাত্র তোর নিষ্পাপ বাচ্চাটার জন্য তোকে বাঁচিয়ে রাখলাম, নয়তো আজকেই তোর জীবনের দ্য এন্ড হতো। মেহমুদ রইস মাথা নিচু করে নিষ্প্রাণ হয়ে বলে, আপনি আমায় বাঁচিয়ে রাখলেও নয়ন তালুকদার আমাকে বাঁচতে দেবে না। এমপি সাহেব, আমার একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ? জানেন এমপি সাহেব, হৈমির মা নেই। আমি আমার মেয়েকে মায়ের মতো আগলে রাখি। যদি আমার কিছু হয়ে যায়, মা মারা বাচ্চাটাকে আগলে রাখবেন। বাবা হয়ে আমার আপনার কাছে অনুরোধ রইল এমপি সাহেব। সারহান কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, অপরাধের জগতে না জড়ালে আজ তুই নিজের মেয়েকে নিয়ে শান্তিতে থাকতি। একটু মৌন থেকে আদেশের স্বরে বলে, গার্ডস, মেহমুদ রইসকে দ্রুত হসপিটালে অ্যাডমিট করো আর বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করো। সারহান ঘড়িতে সময় দেখে নেয় 11:25 বাজে, এক্ষুনি বাড়িতে ফিরতে হবে। তানিয়া বেগমের আদেশ 12টার মধ্যে বাড়িতে যেন উপস্থিত থাকে। সারহান আবির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলে, বিকেলের মিটিং ক্যান্সেল কর, আজ আর রাজনৈতিক কোনো কাজ করব না। আবির ভদ্র ছেলের মতো বলে। ঠিক আছে। সারহান পুরনো গোডাউনের সরু চোখে তাকিয়ে অবলোকন করে, তারপর পা বাড়ালো গোডাউনের বাহির। আবির আর ইনানও পেছন পেছন গেল। দুজন দেহরক্ষী মেহমুদ রইসের দড়ি খুলতে লাগে। অরিত্রিকা সবে মাত্র দুপুরে গোসল সেরে উঠেছে। নতুন পরিপাটি জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত সে। আজ তার মন বেশ খুশি, আবারও খানিকটা উত্তেজিত। সকাল থেকে পুরো বাড়িতে এক ধরনের ব্যস্ততা চলছে। রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধি মশলা আর মিষ্টির ঘ্রাণ যেন তাকে আরো কৌতূহলী করে তুলেছে। সে বারবার জানতে চেয়েছে সাথী বেগম আর বড় বোন অরিনের কাছে, কে আসছে? কিন্তু দুজনেই রহস্যময়ভাবে কিছু না বলে এড়িয়ে গেছে। শেষে বাধ্য হয়ে সে আমজাদ সাহেবের কাছে গিয়ে জানতে চেয়েছিল। বাবার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটেছিল। তিনি শুধু বলেছিলেন, স্পেশাল গেস্ট আসবে, তাদের সামনে ভদ্র মেয়ের মতো থাকবে, বুঝেছো? এমন অস্পষ্ট উত্তর শুনে অরিত্রিকার কৌতূহল যেন আরো বেড়ে গেল। স্পেশাল গেস্ট মানে কারা? পরিচিত কেউ নাকি একেবারে নতুন মুখ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের স্টাইল ঠিক করতে লাগলো। তার মনোযোগ বারবার দরজার দিকেই চলে যাচ্ছে। মেহমানদের কখন আসার কথা। কি রে অরিত্রিকা, কি হলো তোর? অরিন কিছুটা উচ্চস্বরে ডেকে রুমে প্রবেশ করে। অরিত্রিকা চিরুনি রেখে পেছনে তাকায়। অরিনকে ভালোভাবে দেখে ভ্রু কুঁচকে বলে, এমন সাজ সেজেছিস, মনে হচ্ছে আজ তোকে দেখতে আসবে। আসল কাহিনী কি বলতো? অরিন রাগলো না, উল্টো বিছানায় বসে পা দুলিয়ে হেসে বলল, দেখতে আসবে না রে, তার থেকেও বেশি কিছু অপেক্ষা করছে। অরিত্রিকা কোমরে দু হাত গুজে সন্দেহবাদী কণ্ঠে বলে, তোরা আমার থেকে কি লুকাচ্ছিস? কই কি লুকাচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, ওনারা হয়তো এসে পড়েছেন। অরিন কথাটা বলে রহস্যময় হাসি ছাড়িয়ে মিটিমিটি হেসে রুম থেকে বেরিয়ে গেল। তার এই অদ্ভুত আচরণ অরিত্রিকাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিল। সে খানিকক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর তার চতুর পুলিশের মতো বিশ্লেষণী মন তাকে সতর্ক করলো। কিছু একটা ঘাপলা আছে, এটা পরিষ্কার। ঘাপলার সূত্র খুঁজে বের করার সংকল্পে অরিত্রিকা একেবারে তৎপর হয়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে ভালো করে দেখে নিল। খোলা চুল, হালকা সাজ, সব মিলিয়ে মন্দ লাগছে না। হঠাৎ মনে হলো যদি তার একটা বয়ফ্রেন্ড থাকতো, সে হয়তো এখন তাকে দেখেই মুগ্ধ হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। এই ভাবনা মাথায় আসতেই সে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। নিজের উপরই হেসে উঠল নিজে। মুহূর্তে তার মন হালকা হয়ে গেল। লাজুক হাসি সামলে সে নিজের মনের আনন্দে একটা গান গাইতে গাইতে ছুটল নিচতলায়, কারণ এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। অরিত্রিকা নিচে নেমে গান গাইতে গাইতে সিঁড়ির সামনে আসতেই কারোর সাথে সজোরে ধাক্কা খেলো। গান গাওয়া এক নিমিষেই ফুরুত হয়ে গেল।
সে পড়ে যেতে নিলে চোখ মুখ খিচে বন্ধ করে, দুহাতে আঁকড়ে ধরলো সামনের দণ্ডায়মান মানুষটার পোশাক। চোখ বন্ধ করেই ভাবতে লাগলো পড়ে গেল কি হতো। এতক্ষণ নিশ্চয়ই পটল তুলতো, নয়তো কোমর ভেঙে ঢ্যাঁড়সের মতো লটকে যেত। তারপর 1 মাস বেড রেস্টে থাকতে হতো। কিন্তু কাকে ধরে আছে সে? চোখ বন্ধ করে হাতিয়ে দেখতে লাগলো। কেমন ছেলেদের মতো শরীর, মসৃণ শার্ট, শক্ত বক্ষ পেশি, এসব হাতে বাজছে। তীব্র পারফিউমের গন্ধ নাকে এসে লাগছে। অরিত্রিকা চমকে গেল, পিঠ পিটিয়ে চাইলো সামনের দিকে। গুরুগম্ভীর মানুষটাকে দেখে শিউরে উঠল। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে।